নমো, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, সৌভাগ্য দর্পণের একটা দায়িত্ব রয়েছে। আপনাদেরকে যদি কোনো তথ্য দিয়ে সেটা দিয়ে যদি আপনাদেরকে সমৃদ্ধ করা যায় এবং তার সেটাকে দিয়ে যদি আপনারা 1% উপকার পেতে পারেন, সেই দিকেই সবসময় চেষ্টা করা হয়। তার কারণ দেখুন, প্রতিটা অনুষ্ঠানেই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয় সঠিক তথ্য এবং বিশেষ বিশেষ কিছু উপাচার। দেখুন, উপাচারকে বা প্রয়োগ যাই বলুন না কেন, উভয়কে যদি আমরা সঠিক তিথিতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তবে কিন্তু তার কার্যকারিতা এবং তার কার্যভাব আমরা কিন্তু অনুভব করতে পারি। সেই কারণেই আজকের লাইভ অনুষ্ঠানে, সেই দায়িত্ব পালনের জন্যই আজকের লাইভ অনুষ্ঠানে কিন্তু ছুটে আসা। দেখুন, আমাদের জীবনে প্রতিনিয়তই আমাদের একটা লড়াই মধ্যে চলে উঠতে হচ্ছে এবং আমাদের সাফল্যের জন্য আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে সাফল্য, সেই কাঙ্ক্ষিত সাফল্যের পথে আমরা ছুটে চলেছি। সেই কাঙ্ক্ষিত সাফল্যকে অর্জনের জন্য বিশেষ ক্ষেত্রে, যে বিশেষ করে আমাদের জীবনের অবস্ট্যাকলস এবং সাকসেসকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু তিথি এবং মহাযোগ, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দেখুন, অমাবস্যা তো একটা প্রতিটা ক্ষেত্রেই আসে, প্রতিটা বছরের 12টা অমাবস্যা তো থাকেই। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু অমাবস্যা থাকে, যে অমাবস্যাগুলি আপনাদের জীবনকে, অর্থাৎ জীবনের ধারাকে কিন্তু বদল করতে পারে, বদলে দিতে পারে। সুতরাং তার মধ্যে একটি বিশেষ উজ্জ্বলতম বা বলতে পারেন বিশেষ উল্লেখযোগ্য অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা, আলোক অমাবস্যা। দেখুন, অমাবস্যার দিন অবশ্যই অমাবস্যার যে রাত, সেটা ঘন কালো অন্ধকারময় রাত, কিন্তু এই অমাবস্যার নিশি কিন্তু আপনার জীবনের অন্ধকারময় জীবনকে পরিবর্তন করে তাকে কিন্তু আলোর দিশা দেখাতে পারে। দেখুন, যারা আমার ক্লায়েন্ট, তাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে তা আমার ঠিক মতোই জানা আছে এবং সেগুলোর ক্ষেত্রে পুরোপুরি সেই রেসপন্সিবিলিটি, আমার ক্লায়েন্টের সমস্ত রেসপন্সিবিলিটি সম্পূর্ণরূপেই আমার, এবং সেটা আমার ক্লায়েন্টরা ভালো মতো করে জানেন এতদিন ধরে। এবং শুধুমাত্র যে ক্লায়েন্টের প্রতি দায়িত্ব পালনই নয়, এর সঙ্গে সঙ্গে আমার যারা দর্শক রয়েছে তাদের প্রতিও কিন্তু আমার কিছু দায়িত্ব আছে, এবং সেই কারণেই আজকের প্রোগ্রামে ছুটে আসা। অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানে আসার কোনো প্রপার প্ল্যানিংই ছিল না, কিন্তু যদিও আপনারা এই 1% কিছু ওখান থেকে পেতে পারেন, তার জন্যই আজকের অনুষ্ঠানে ছুটে আসা, অনেক কিছু ম্যানেজ করে। যেই আলোক কৌশিকী অমাবস্যাতে আপনারা আপনাদের জীবনে বিশেষ কিছু উপাচার করে যাতে এগিয়ে যেতে পারেন এবং আপনাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। তা আজকের অনুষ্ঠান সেই আলোক অমাবস্যা নিয়েই থাকবে, এবং যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি তাদের জন্যই আজকে স্পেশাল এই অনুষ্ঠান, এবং যারা অলরেডি যোগাযোগ করেছেন তাদের জন্য তো স্পেশাল টিপস তো ছিলই, এবং তার সঙ্গে তারাও কিন্তু প্রয়োগ করতে পারেন। অর্থাৎ সকল দর্শক বন্ধুর জন্য, কিন্তু যারা এখনো যোগাযোগ করতে পারেননি তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল এপিসোড। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় আসবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা, আমার নাম সঞ্জয় মজুমদার। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। সঞ্জয় বাবু, আপনার মেয়ের নাম? পূজা মজুমদার। পূজা মজুমদার। কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি দাদা। পূজার জন্ম তারিখ? 2008, 25শে নভেম্বর, দুপুর 1:04। 25 নভেম্বর 2008। হ্যাঁ, 25 নভেম্বর 25শে নভেম্বর 2008। 2008। যখন কোনো জ্যোতিষ অনুষ্ঠানে ফোন করবেন অবশ্যই দিন, মাস, তারিখ একটু প্রপারলি বলবেন, তাতে সুবিধা হয়। আচ্ছা, আপনার মেয়ের জন্ম তারিখ, পূজা দেবীর জন্ম তারিখ, জন্ম সময়? দুপুর 1:04। দুপুর 1:04। কলকাতা। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, 2008, 25শে নভেম্বর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? এটা বেশি দিন হচ্ছে না, আমি তো কাজ করি, তো আমি দেখতে পাই না ঠিক আছে, মাঝে মাঝে দেখি। তো কেমন লাগে? ভালো লাগে দাদা। বেশি দিন দেখছেন না তাতেও ভালো লাগে? ভালো লাগার কারণ? বেশি দিন দেখি না, সময় পাই না তো তাই। হ্যাঁ, বেশি দিন না দেখেও তাতেও ভালো লাগার কারণ কি? আরো অনেক অনুষ্ঠান হয়তো। সত্যি কথা বলেন, ভালো কথা বলেন। এরকম অনুষ্ঠান আর অনেক আছে, অনেকেই একদম সঠিক প্রেডিকশন করে, তবু এই অনুষ্ঠান কেন ভালো লাগে তাই আপনাকে। আচ্ছা, এখানে আমরা যা পাচ্ছি পূজা দেবীর ক্ষেত্রে, পূজার জন্ম তারিখ, এখানে পূজার জন্ম তারিখ সেটা পাওয়া যাচ্ছে 25 তারিখ, অর্থাৎ এখানে এটাকে বলা হয়, দুটোকে যদি যোগ করা যায় 25, এটা পাওয়া যায় 7, অর্থাৎ বেসিক নাম্বার হচ্ছে এখানে 7। এবং এই 7 নম্বরের জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা প্রচুর থাকে, অনেক রকম চেষ্টাও করে, কিন্তু সঠিক চিন্তা ভাবনার
সঠিক বাস্তবায়ন করতে পারে না এবং যতটা পরিমাণ প্রচেষ্টা করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু কখনো পায় না। অন্যের জন্য অনেক করলেও সেখান থেকে, বন্ধু বান্ধবের জন্য অনেকটা পরিমাণ করলেও, সাহায্য করলেও সেখান থেকে কিন্তু খুব একটা সাহায্য কিন্তু দরকারের সময় পাওয়া যায় না এবং নিজের লাইফ থেকে একটা আপস অ্যান্ড ডাউন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করলেও সেই জায়গা থেকে আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি এবং স্বাতী নক্ষত্র যখন হয় এবং তার সঙ্গে চিত্রা নক্ষত্র, চিত্রা মানে কি, যা কিন্তু আপনাকে প্রস্ফুটিত করে, অর্থাৎ আপনাকে আপনার যে কোনো জায়গা থেকে সবসময় তার প্রস্ফুটিত, তাকে যতই ব্লক করার চেষ্টা করা হোক না কেন, কিন্তু সেখান থেকে সে কিন্তু অবশ্যই তার নিজের যে ফিজিবিলিটি, নিজের ক্যাপাবিলিটি, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই উঠে দাঁড়াবে। কিন্তু জীবনের যে প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়টা কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে। এবং এই স্বাতী নক্ষত্র, এই স্বাতী নক্ষত্র খুব একটা ভালো নক্ষত্র, কারণ এই নক্ষত্রে যদি কোনোভাবে এক বিন্দু যদি জল পাওয়া যায়, সেই জলও কিন্তু মথিতে পরিণত হতে পারে। সেই জন্য বলা হয় যে এই স্বাতী নক্ষত্রের প্রথম যে জীবনটা, সেই প্রথম জীবনটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেলেও মোটামুটি 30-32 বছর বয়সের পর থেকে তার কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু সেই জায়গা থেকে গড়ে ওঠে। এবং এই জন্মছক অনুযায়ী লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন এবং একাদশ স্থানে কেতু এবং দ্বাদশ স্থানে এখানে শনি অবস্থান করছে, অর্থাৎ এখানে পঞ্চমপতি ষষ্ঠপতি সে কিন্তু এখানে অবস্থান করছে দ্বাদশ ভাবে। অর্থাৎ এখানে যতটা পরিমাণ নিজের জন্য চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। এবং কিন্তু এখানে চতুর্থ স্থানে বৃহস্পতি সক্ষেত্র অবস্থা বসে রয়েছে এবং শুক্রযুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ পড়াশোনার জায়গাটা ভালো, কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম করবে সে পরিশ্রমের রেজাল্ট কিন্তু পাবে না। এবং এখানে লগ্নের পঞ্চম স্থানে রাহু, যা কিন্তু মনকে যথেষ্ট পরিমাণে কিন্তু চঞ্চল করে দিচ্ছে। এবং রবি বুধযুক্ত এবং মঙ্গলযুক্ত অবস্থায় বসে রয়েছে। এই রবি যখন এবং চন্দ্রের দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই, এই চন্দ্রের দ্বাদশ স্থানে যখন কোনো গ্রহ না থাকে তাকে বলা হয় ধূর্ধুরা যোগ। এই ধূর্ধুরা যোগ যাদের ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে যথেষ্ট পরিমাণ, যতটা পরিমাণ চেষ্টা করে তার সাকসেস কিন্তু ততটা আসতে পারে না, যতটা পরিমাণ নিয়োগ করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু কখনো আসে না। কিন্তু এই জন্মছক অনুযায়ী সমস্ত গ্রহই কিন্তু রাহু এবং কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে সবটাই কিন্তু একটা কালসর্প যোগ দেখা যাচ্ছে। কিন্তু এই কালসর্প যোগে নেগেটিভিটি পরিমাণটা কিন্তু অনেকটা কম, পজিটিভ রয়েছে কিন্তু কিছুটা পরিমাণ নেগেটিভিটি রয়েছে, যা কিন্তু ওর মনকে চঞ্চল করে, শারীরিক জায়গাটা মাঝে মাঝে বর্তমানে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলে এবং বর্তমানে পড়াশোনার জায়গাটাকে যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট, এবং বিশেষ করে মন একেবারে স্থির করে থাকতে পারে না, অনেকক্ষণ বসে একটানা পড়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু ওকে ফেস করতে হয়। এবং লগ্নপতি এখানে তৃতীয় স্থানে গেছে এবং মঙ্গলযুক্ত, ওর মধ্যে কনফিডেন্স লেভেল যথেষ্ট এবং যে কোনো প্রবলেম যদি পড়ে সেখান থেকে কিন্তু নিজেকে সঠিকভাবে বের করে আনতে পারে, কিন্তু তা সত্ত্বেও যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু কখনোই হাতে আসে না। একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। পড়াশোনার ক্ষেত্রে একটু মানসিক চঞ্চলতা একটু বেশি দেখা যাচ্ছে, তো এখন কিছু জায়গা প্রবলেম রয়েছে, সেই জায়গাটাকে একটু রেকটিফাই করুন এবং প্রতি বুধবার ওর হাত দিয়ে যে কোনো মাতৃমন্দিরে একটু সবুজ আবির দেওয়াবেন এবং শুক্রবার কোনো একটা সাদা দ্রব্য কোনো পীড়িত মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, এইটুকু উপাচার শুরু করবেন। এবং তার সঙ্গে অবশ্যই বলবো এই জায়গাটাতে এডুকেশনে ভালো ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং যাদের ক্ষেত্রে এই এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম বা এডুকেশনের জায়গাটা ইমপ্রুভাইজেশন করতে চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার দিনে পারিজাত সরস্বতী মন্ত্র পাঠ করা আরম্ভ করুন। নম রিং হেস নম সরস্বত্যই নম, এই মন্ত্রটাকে রেগুলারলি 28 বার পাঠ করান এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে কিন্তু গ্লোরিয়াসলি বলা যায় যে ওর রেজাল্ট কিন্তু আগামী দিনে ভালো হবে এবং কেরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে এস্টাবলিশ হতে পারে। কিন্তু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, সেগুলোকে একটু রেকটিফাই করে নিন। আর যে উপাচার বললাম এবং যে মন্ত্রটিকে বললাম, সেই পারিজাত মন্ত্র, সেই সরস্বতী পারিজাত মন্ত্র, সেটিকে ব্যবহার করুন এবং যাদের ক্ষেত্রে এই প্রবলেম তারাও কিন্তু এটাকে ব্যবহার করুন, তাহলে কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কি কি খারাপ আছে তো বললে কোন অ্যাক্টিভেট করলে একটু তো বলে দিলাম, আপনি যদি মিস করে গিয়ে থাকেন একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন, ফেসবুক বা ইউটিউবে। আরো ডিটেলসে জানতে হলে একটু ভালো কারোর সাথে কনসাল্ট করুন, তাহলে দেখবেন সেখান থেকে আরো ভালো। কিন্তু যেগুলি বললাম একটু ভালো করে শুনে নিন, আপনি হয়তো মিস করে গিয়েছেন। দেখুন, আমাদের জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবসময় কিছু না কিছু একটা অবস্ট্রাকল থাকে। অনেক ভালো ভালো চার্ট দেখা যায়, কিন্তু তার সঠিক যে সমাধান, সেই সমাধানটা অনেক সময় কিন্তু আমরা করে উঠতে পারি না, যার ফলে তার যে যতটা সাকসেস আসার জায়গা সেই সাকসেসটা কিন্তু আসে না।
এই যে জন্মছক, এটাতে কিন্তু 100% কিন্তু একটা ইম্প্রুভাইজেশনের বিশাল জায়গা রয়েছে এবং দারুণ কিন্তু রেজাল্ট হওয়ার জায়গা রয়েছে। কিন্তু কিছু জায়গা অব্লিগেশনস, বিশেষ করে গোচরের যে অবস্থান, এই গোচরের অবস্থানটা কিন্তু এখানে সবচেয়ে পরিমাণে সমস্যা তৈরি করে দেবে। সেই জায়গাটাকে যদি আমরা এই সমস্ত প্রবলেমগুলোকে আমরা যদি প্রপারলি অ্যানালিসিস করে ঠিক মতো সময় যদি তার সঠিক প্রতিবিধান করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের জীবনের যে সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই দূরীভূত হতে পারে। এবং যে কোনো ধরনের সমস্যায় এই কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা যার কিন্তু অপরিমেয়তা প্রচুর, যার কিন্তু কোনো জায়গা থেকেই অপরিমিত অভাব কোনোটা নেই। এবং এই যে সময়, এখানে যদি এই বর্তমান সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, বিশেষ করে এই কৌশিকী অমাবস্যা, মহালয়া অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই অমাবস্যাগুলো একটা আলাদা পাওয়ার থাকে। এই পাওয়ার গুলোকে যদি আমরা এনহ্যান্সমেন্ট করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে আমরা প্রতিহত করে আমরা যে চতুর্গড় বর্গ ফল লাভের জন্য আমরা যে পূজা করি, আমাদের যে নিজেদের ভক্তিটাকে যে উজাড় করে দিই, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ওভারকাম করে আমরা সাকসেসের পথে কিন্তু এগিয়ে যেতে পারবো। সুতরাং আমাদের যে জীবন, সেই জীবনটাকে সমৃদ্ধ করার জন্য এই অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে অমাবস্যা তিথি, আমার একজন মাঝে মাঝে আমি আমার চেম্বার প্র্যাকটিসে অনেক ক্ষেত্রেই যে প্রবলেম শুনি যে তারা যত পরিমাণ কাজ করছেন, কাজ করার পরেও তাদের ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, তাদের প্রপার এনহ্যান্সমেন্ট হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও তারা সেই এনহ্যান্সমেন্টটা করে ফেলতে পারছেন না। তাদের ক্ষেত্রে বলবো একটা স্পেশাল টিপস আজকের জন্য। এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা 8:34 পর থেকে 12:42 মধ্যে এই উপাচারটা করবেন। স্পেসিফিক এই টাইমের মধ্যেই করবেন। আপনার বাড়ির গেটের বাইরের ডান দিকে অংশটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন, অথবা আপনার রুমের বাইরের ডান দিকের অংশটাকে ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে একটা কলা পাতা রাখবেন। সেই কলা পাতার মধ্যে অল্প একটু চাল, একটু মিষ্টি, একটা নাভি শঙ্খ, একটা 5-4টে গোমতী চক্র, একটু কেশর এবং অল্প একটু ফল সেটাকে রাখবেন এবং একটা প্রদীপ দেবেন। এবং সেই প্রদীপটা অবশ্যই যেন ঘিয়ের প্রদীপ হয় এবং সেই ঘিয়ের প্রদীপ বসানোর আগে অবশ্যই একটুখানি চাল দিয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে নেবেন, দিয়ে তারপর বসাবেন। এবং এই তিথি শেষ হয়ে যাবার পরে প্রদীপটিকে তুলে রোজ ঘরের মধ্যে জ্বালাবেন এবং এই যে যে বস্তুগুলো দিয়েছিলেন সেগুলোকে ভালো করে মুড়ে নিয়ে একটি লাল রঙের শালুতে বেঁধে সেটাকে কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন এবং মায়ের কাছে, মা তারার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করবেন। নিজের সমস্যাকে মাকে ভক্তি করে জানাবেন, কারণ ভক্তির ওপরে কিছু হতে পারে না, জানাবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনার যে প্রবলেম, যে জায়গা থেকে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার সফলতা আসছে না, যে বারবার ধরে প্রতিহত হচ্ছেন, সেই যে সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই সমস্যা থেকে প্রতিহত হলে আপনার জীবনটাও কিন্তু আপনি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একটা প্রপার এক্সিকিউশন অফ প্ল্যানের দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নায়ক থেকে বলছি, অপর্ণা মালাকার। অপর্ণা মালাকার। হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? রশ্মি মালাকার। মেয়ের জন্ম তারিখ? মেয়ের জন্ম 2008। প্রথমে জন্ম তারিখ, তারপরে জন্ম মাস, তারপরে জন্ম সাল। হ্যাঁ, জন্ম তারিখ হলো 2008। জন্ম তারিখটা 2008 নয়, জন্ম সালটা 2008। 14 জানুয়ারি। 14 জানুয়ারি 2008। হ্যাঁ 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 হ্যাঁ। সপ্তাহ 4:35। 4:35 সকাল না বিকাল? বিকাল 4:35। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ? হ্যাঁ হ্যাঁ। মানে মালদহ? না। হ্যালো হ্যালো, বলুন, লাইনে আছি। হ্যাঁ, রায়গঞ্জ মানে মালদহ তো? না না, রায়পুর তো দিনাজপুর। রায়গঞ্জ উত্তর দিনাজপুর। আচ্ছা, এখানে অপর্ণা দেবী, আপনি আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? আমি দেখি আমি প্রতি সোমবার করে আমি দেখি, যখন হবে ভাই আমি দেখি। কেমন লাগে? ভালো লাগে বলেই তো ফোন করে জানতে চাইলাম মেয়ের একটুখানি সামনে মাধ্যমিকটা কি হবে। দেখুন, ওর এখানে যে পাওয়া যাচ্ছে 14 তারিখ। হ্যাঁ হ্যাঁ। 14 তারিখ অর্থাৎ বলা যায় যে জন্ম তারিখটা হচ্ছে 5। এই জন্ম তারিখ যাদের 5 হয় তারা অনেক বেশি ক্যালকুলেটিভ হয় এবং এই ক্যালকুলেশনের জন্য ওদের কিন্তু জীবনে অনেকটা ক্যালকুলেশন করে এগোয় এবং এর ফলে জীবনে যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওরা প্রতিহত থাকে।
এবং এর জন্য কিন্তু জীবনে যে উন্নতি, সেই উন্নতির জায়গাটা খুঁজে পায়। কিন্তু যেহেতু এখানে বাবার সঙ্গে অর্থাৎ পিতার সঙ্গে একটা টাসল কিন্তু সবসময় চলতে থাকে, অর্থাৎ সবসময় দুজনের মতের কিন্তু সবসময় মিল কিন্তু হয় না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ খুব সেন্টিমেন্টাল হলেও কিন্তু যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে খুব বুঝে শুনে তবে দায়িত্ব নিয়ে তবেই কিন্তু সেই জায়গায় এগোয়, খুব দ্রুততার সঙ্গে খুব যে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু নেয় না। দেখুন, জন্মছক অ্যানালিসিস করার আগেই কিন্তু আমি আপনাকে বললাম শুধুমাত্র ওই 5 সংখ্যাটা দেখেই এটা একটা 5 সংখ্যা তাদের একটা বিশেষভাবে বিশেষত্ব বলতে পারেন। এবং এখানে লগ্নে যে চতুর্থ স্থান, সেই চতুর্থ স্থানটা কিন্তু একটু পীড়িত হয়ে বসে রয়েছে এবং সেখানে রাহু দৃষ্টি পড়ছে। এই রাহু দৃষ্টি পড়ার ফলে মানসিক চঞ্চলতা বাড়ছে, যতটা পরিমাণ চেষ্টা করছে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু ওর আসে না। এবং বিশেষ করে ম্যাথস ওরিয়েন্টেড এবং কেমিস্ট্রি ওরিয়েন্টেড এরিয়াটাতে একটু সমস্যা, কিন্তু নিজের চেষ্টা করলে সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে পারে। এবং এই জন্মছক অনুযায়ী অবশ্যই কিন্তু হায়ার স্টাডিজের যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু কিছু স্পেসিফিক প্রবলেম, বিশেষ প্রবলেমটা হচ্ছে এখানে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে। এই বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় থাকলে সবসময় একটা আর্গুমেন্টাল, একটা ওভার কনফিডেন্স মাঝে মধ্যে কিন্তু কাজ করে, যেটা ক্ষেত্রে ওর মধ্যে একটা সমস্যা তৈরি করে। কিন্তু আবার সেটাকে জাজমেন্টাল করে নিজেও কিন্তু সেখান থেকে আবার ওভারকাম করে বেরিয়ে আসতে পারে। এবং এখানে শনি কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা রয়েছে, কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত তো নিচ্ছে, কিন্তু সঠিক সময় এক্সিকিউশন করার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। এবং চন্দ্র এখানে কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। রাহু থাকলেও রাহুকে আমরা এখানে গ্রহণযোগ্য হিসেবে ধরবো না, যার ফলে এখানে কিন্তু কেমোদ্রুম দোষ তৈরি হয়েছে। এই কেমোদ্রুম দোষ যাদের জন্য থাকে তাদের কিন্তু জীবনে সাকসেসের জায়গাটা ক্ষেত্রে সমস্যা এবং ফাইন্যান্সের জায়গাটা ক্ষেত্রে সমস্যা। ভালো চার্ট, সময়টা একটু ডিস্টার্বিং টাইম, গোচরের সময়টা একটু ডিস্টার্বিং, তা না হলে ভালো চার্ট, ইম্প্রোভাইজেশনের জন্য চার্ট, কিন্তু সামান্য কিছু জায়গায় প্রবলেম। বৃহস্পতি যেহেতু একটু পীড়িত হয়ে রয়েছে এবং তার সঙ্গে রাহুর দৃষ্টি পাওয়া যাচ্ছে চতুর্থ স্থানে, এই জায়গাটাকে একটু যদি রেকটিফাই করতে পারা যায় তাহলে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো হতে পারে এবং এই চার্ট কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেকটা উন্নতির জায়গা কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি আমার অনুষ্ঠানে আজকে দুখানা চার্টই কিন্তু 2008 সালে পেলাম, অর্থাৎ দুজনেই কিন্তু মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছে। সেই জন্য আমি আজকে একটা স্পেশাল টিপসও কিন্তু দিয়েছি, যদি আপনি মিস করে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই গিয়ে সার্চ করে নেবেন ইউটিউবে। সেখানে আজকে পারিজাত মন্ত্র আমি একটু উল্লেখ করেছি। এই পারিজাত মন্ত্র বিশেষ করে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এডুকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই পারিজাত সরস্বতী মন্ত্র বিশেষভাবে কার্যকরী। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই যে কিছু জায়গা রয়েছে, এই কিছু জায়গার জন্য একটু ভালো করে প্রবলেমের জন্য সেই জায়গাটার জন্য একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলেই দেখবেন সেখান থেকে কিন্তু একটু ভালো ইমপ্রুভাইজেশন পাবেন। আর একটা কথা বলবো যে ওর পিতার ক্ষেত্রে বর্তমান সময়টা বিশেষ করে ফিনান্সিয়ালি এবং শারীরিক জায়গাটাকে একটুখানি কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই সময়টা একটু ডিস্টার্বিং টাইমের মধ্যে দিয়ে চলছে, আপনি একটু শেয়ার করবেন। ঠিক বলছেন, এটা চলছে তো এই সময়টাকে একটুখানি মানে ওনার প্রতি খেয়াল রাখবেন, একটু মানসিকভাবে বুস্ট আপের দরকার রয়েছে, তাহলে এই প্রবলেম থেকেও কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য মনে প্রয়োজন হলে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, সেখান থেকে বেরিয়ে আসার অনেক ওয়ে আউট রয়েছে। এবং বাবার ও বিশেষ করে পিতার ক্ষেত্রে বিশেষ করে এই সময়টা খুব ক্রুশাল পিরিয়ড, আগামী 2 বছরও কিন্তু খুব ক্রুশাল পিরিয়ড। এই সময়টাকে একটু বিশেষভাবে সতর্কভাবে চলতে হবে। আশা করি বোঝা গেল। ভালো থাকবেন। দেখুন, একটা চার্টকে যদি সঠিকভাবে অ্যানালিসিস করা যায় তাহলে তার সঠিকভাবেই তার যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ের তার সঠিক জিনিসকে বলা সম্ভব। তার কারণ জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট যাকে যদি আপনি সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি যে কোনো ধরনের আউটকাম কিন্তু বার করে আনতে পারেন। কিন্তু সেটাকে সঠিক পথে হতে হবে, তার জন্য প্রপার অ্যানালিসিস করতে হবে, তার জন্য চিৎকার চেঁচামেচি কোনোটাই প্রয়োজন হয় না। তার জন্য দরকার একটা সঠিক বোধগম্যতা অনুযায়ী তার চার্টের বিশ্লেষণ। তার কারণ সঠিক বোধগম্যতা অনুযায়ী বিশ্লেষণ যখন হবে তার থেকে তার প্রপার অ্যানালিসিসের পার্টটা বেরিয়ে আসবে। দেখুন, আমরা বর্তমান জীবনে প্রত্যেকেই কিন্তু একটা প্রপার প্ল্যান করে চলি, বিশেষ করে ফিনান্সিয়াল রিলেটেড কিছু প্ল্যান কিন্তু আমাদের এখন কিন্তু আমরা মোটামুটি ভাবে করার চেষ্টা অন্তত করি। সেরকম আমাদের জীবনটাকেও প্রপার প্ল্যানিং অনুযায়ী আমরা যদি আমাদের গোলকে অর্থাৎ আমাদের যে লক্ষ্য সেগুলোকে যদি একটু বিশ্লেষণ করে একটু ভাগ যদি করে নিতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা প্রপারলি তার এক্সিকিউশন করতে পারি এবং সেই অনুযায়ী যে আমাদের যে ডিস্টার্বিং এরিয়াটাকে সেটাকে যদি রিকভার করার জন্য যেটুকু যা স্টেপ নেওয়া দরকার সেই স্টেপটা যদি আমরা প্রপারলি নিতে পারি, কিন্তু আমাদের তার জন্য আমাদের একটা প্রপার বিশ্লেষণের একটা ভাগ করা দরকার এবং সেই গোল ওরিয়েন্টেশন অনুযায়ী
ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের যে সাফল্য সেই সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো, এবং সেই সাফল্য জন্যই কিন্তু আমাদের এত লড়াই। তো আজকে আর একটা কথা বলবো, আমরা যা দেখি তাতে ত্রিস্তরীয়, শাস্ত্রে বলে ত্রিস্তরীয় যন্ত্র ব্যবহার করে, ত্রিশরীয় যন্ত্র কখনো ব্যবহার করতে না, তা কিন্তু গৃহে রাখলে আরো বেশি সমস্যা তৈরি করতে পারে। ত্রিস্তরীয় কি? একটা স্তরের মধ্যে যখন তিনটে ভাগ থাকে তাকে বলা হয় ত্রিস্তরীয়। আর ত্রিশরীয় কি? একটা যন্ত্রের মধ্যে যখন তিনটে অংশ হয়ে যায় তাকে বলা হয় ত্রিশরীয়। কারণ ত্রিশরীয় ক্ষেত্র কখনোই কিন্তু ভালো না, এটা জ্যোতিষ বলছে, তীর্থব্রত নয়। সুতরাং এই যে জায়গাটা, এটা নিজেদেরকে অনুধাবন করতে হবে। সেই অনুধাবন করে তবেই উপাচারগুলোকে যেখানে এক্সিকিউট করলে সঠিক সময়ে সঠিক ভাবে তবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, তা না হলে আরো সমস্যার মধ্যে ধীরে ধীরে জড়িয়ে পড়তে পারেন। দেখুন, অনেকে অনেক পরিমাণ চেষ্টা করেন, কাজও করেন, কিন্তু তার সঠিকভাবে বলা যায় যে তার সুনাম ছড়ায় না। বিভিন্ন ক্ষেত্রে সে যা কাজ করে না তার বদনাম তাকে সহ্য করতে হয়। এরম ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো, এই কালো কৌশিকী অমাবস্যার দিনে একটা জাম গাছের মূল নেবেন 3 ফিট মতো, এবং সেটাকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করবেন, করে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন কমপক্ষে 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় খুব ভালো হয়। এবং তারপর সন্ধ্যাবেলা 8:22 পর সেটাকে কালো সুতায় ডান হাতে ধারণ করবেন, এবং এর সঙ্গে সঙ্গে মায়ের কাছে আপনার নিজের প্রার্থনাকে জানাবেন। দেখুন না আপনার এই প্রবলেমের সলিউশন কিছুটা পরিমাণ নিয়ন্ত্রিত হয় কিনা। তার কারণ দেখুন, আমরা আমাদের জীবনের সবসময় আমাদের যে সমস্যা সেগুলোকে যদি আমরা আমাদের মায়ের কাছে ভক্তি ভরে এবং আমাদের নিজেদের যে এক্সিকিউশন পাওয়ার, সেই এক্সিকিউশন পাওয়ার অর্থাৎ নিজেদের যে ঊর্জা, সেই ঊর্জাটাকে ব্যবহার করে কোনো নেগেটিভ চিন্তাকে নিজের মধ্যে প্রশ্রয় না দিয়ে যদি জীবনে আমরা এগিয়ে যেতে পারি, এবং সমস্ত ক্ষেত্রে যদি আমাদের নিজেদের যে ঊর্জাকে দিয়ে যদি মাকে তার কাছে তার ভক্তি ভরে তার কাছে অর্পণ করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা আমাদের যে সমস্যা সেগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু প্রতিহত করতে পারি। আজকে সময় তো একদম করা নাড়ছে, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঠিকভাবে সঠিক নিরীক্ষণ করে সঠিক পর্যায়ক্রমিক ভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলুন, এবং সৌভাগ্য দর্পণের যে কথা, গোল অফ ডেস্টিনেশন, সেই দিকে এগিয়ে চলুন, এবং সেই দিকে সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সব সময় কিন্তু সেই চেষ্টা করে চলেছে। আজকের সময় একদম থামতে বলছে, এখানেই শেষ করলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানে